বন্ধুরা, ভোলে বাবা পারকরেকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বাক্ষর পরিবারের সবাই নাস্তা করছিল। তখনই ভ্রমরের বিয়ের প্রসঙ্গ ওঠে। ভ্রমর বলে, এখন আমি বিয়ের কথা ভাবছি না। শতরূপা বলে, কেন? এমএ পাশ করলে, এখন বিয়ের কথা ভাববে না তো আর কবে ভাববে? ভ্রমরের ঠাম্মি বলে, আমাদেরও তো বয়স হয়েছে, আমরা থাকতে থাকতে যদি বিয়েটা করে নিতে তো তোমার বিয়েটা দেখে যেতে পারতাম। ঠাম্মির কথা শুনে তিতির বিড়বিড় করে বলতে থাকে, সুযোগ পেল অমনি সেন্টু দিয়ে কথা বলছে। যেটা শুনে স্বাক্ষর বাবা তিতিরকে বলে, এটা আবার কেমন ভাষায় কথা বলছো তুমি? না না, আমাদের বাড়ির ছেলেমেয়েরা তো এ ভাষায় কথা বলে না। তিতির বলে, কেন? এই বাড়িতে তো আছে একজন যে একাই 100, যে সবসময় এ ভাষাতেই কথা বলে। স্বাক্ষর বাবা বলে, তুমি কার কথা বলছো? তখনই স্বাক্ষর দাদু বলে, কার কথা আবার? নিশ্চয়ই এই ঝিলের কথা। ঝিল তো বস্তির মেয়ে, তোমরা তো আর বস্তিতে বড় হওনি। তিতির বলে, হ্যাঁ, আমরা হয়তো বস্তিতে বড় হইনি, কিন্তু বস্তির মেয়েটা তো আমাদের সাথেই থাকছে। তখনই স্বাক্ষর মা বলেন, আমরা এখানে ভ্রমরের বিয়ে নিয়ে কথা বলছিলাম, হঠাৎ করেই বস্তি নিয়ে আলোচনা কেন হচ্ছে? তখনই স্বাক্ষর মা ঝিলকে উদ্দেশ্য করে সুবলাকে বলে, তো ম্যাডাম কোথায়? ম্যাডাম কি এখনও ঘুম থেকে ওঠেনি? সুবলা বলে, না, ঝিলের শরীরটা তো ঠিক নেই, আর সাক্ষ্য দাদাবাবু আমায় বলেছেন ঝিলের ভালো করে খাবার দাবার দিতে, মানে ভালো ভালো খাবার দিতে বলেছে, আলাদা করে ডায়েট চার্ট করে দিয়েছেন, আর সে অনুযায়ী খাবার দিতে বলেছেন। স্বাক্ষর মা বলে, সাক্ষ্য তোমায় ঝিলের জন্য ডায়েট চার্ট করে দিয়েছে? তো কি কি খাবার দিতে বলেছি শুনি? সুবলা বলে, কি কি খাবার আবার? ওই ফল, দুধ, ডিম, ছানা, মানে তোমরা রোজ যেটা খাও আর কি, সেটাই সাক্ষ্য দাদাবাবু কিছুদিনের জন্য ঝিলকে দিতে বলেছে, আলাদা করে ওর খাবারের দিকে নজর রাখতে বলেছে। স্বাক্ষর মা বেশ অবাক হয়ে বলেন, তাই? সাক্ষ্য এই কথাটা তোমাকে বলেছে? সুবলা বলে, বারে, কাল রাতে তো আমি সাক্ষ্য দাদাবাবুকে ডাকতে গিয়েছিলাম। স্বাক্ষর মা বলে, কেন? তুমি কেন সাক্ষ্যকে মাঝরাতে ডাকতে গিয়েছিলে? সুবলা বলে, আসলে ঝিলের শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, তো ঝিল অজ্ঞান হয়ে গিয়েছিল, তাই সাক্ষ্য দাদাবাবুকে ডাকতে গিয়েছিলাম। স্বাক্ষর মা সুবলাকে বলে, এই বাড়িতে তো আরও অনেক ডক্টর আছে, তাদেরকে রেখে তুমি হঠাৎ করে সাক্ষ্যকে কেন ডাকতে গেলে? সাক্ষ্যকে কেন বললে ঝিলকে দেখতে? সুবলা, তোমার মনে দেখছি শেয়ানাগিরি কম নয়। সুবলা বলে, শেয়ানাগিরির কি আছে বড় বৌদি, আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি। তাছাড়া ঝিল তো সাক্ষ্য দাদাবাবুরই বউ, সেজন্যই তাকে ডাকতে গিয়েছি, তাকেই তো ডাকা উচিত। তখনই শতরূপা বলে, তুমি খুব ভালো করেই জানো এই বিয়েটা আমরা কেউ মানি না। সুবলা বলে, হ্যাঁ, তোমরা হয়তো বিয়েটা মানো না, কিন্তু ওদের বিয়েটা তো হয়েছে, আর বস্তির লোক সমাজের অনেকেই সেটা মানে, সবাই বিশ্বাস করে সাক্ষ্য দাদাবাবু আর ঝিল স্বামী স্ত্রী। তখনই স্বাক্ষর মা বলে, তো তুমি যখন সাক্ষ্যকে ডাকতে গেলে, সাক্ষ্য কি এলো? সুবলা বলে, হ্যাঁ, দাদাবাবু তো নিচে নামলেন, ঝিলের প্রেশার চেক করলেন, আবার ঝিলকে বুকে আগলে নিজের ঘরেও নিয়ে গেলেন। যেটা শুনে স্বাক্ষর মায়ের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। স্বাক্ষর বাবা বলে, সে কি? স্বাক্ষর বাবার উচ্ছ্বাস দেখে স্বাক্ষর মেজকে বলে, তুই হঠাৎ করে এতটা এক্সাইটেড কেন হয়ে গেলি? তখনই স্বাক্ষর বাবা বলে, না মানে এমনি। এরপরেই স্বাক্ষর বাবা সুবলাকে বলে, তো ঝিল এখন কোথায়, ও ভালো আছে তো? সুবলা বলে, হ্যাঁ, ঝিল এখন সাক্ষ্য দাদাবাবুর ঘরেই আছে, ওখানেই সারা রাত ছিল। যেটা শুনে সবাই আরও বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে স্বাক্ষর বাবার মনে তখন লাড্ডু ফুটছিল। সেই সময় সেখানে সাক্ষ্য আসে। সাক্ষ্য আসতেই সবাই সাক্ষ্যর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। সাক্ষ্য সবাইকে গুড মর্নিং উইশ করে, কিন্তু কেউই তাকে রিপ্লাই করে না। সাক্ষ্য বলে, সে কি, আমি তোমাদের সবাইকে গুড মর্নিং বললাম, তোমরা কেউ উত্তর দিলে না। তখনই স্বাক্ষর বাবা বলেন, গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। সাক্ষ্য বলে, সে না হয় বুঝলাম, কিন্তু বাকিরা সবাই এমন চুপ করে আছে কেন? তখনই স্বাক্ষর মা বলে, ঝিল কোথায়? সাক্ষ্য বলে, কেন মা, সুবলা তোমায় বলেনি? ঝিল তো কাল রাতে অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওকে আমি আমার ঘরে নিয়ে গিয়েছিলাম, এখনও আমার ঘরেই আছে। তখনই স্বাক্ষর মা চোখ নামিয়ে নেয়। স্বাক্ষর দাদু বলে, যেই বিয়েটা তুমি মানো না, যেই মেয়েটাকে তুমি আজ নয়তো কাল নিজের জীবন থেকে তাড়াতে চাও, তাকে তুমি নিজের ঘরে নিয়ে গেলে, তাকে তুমি নিজের ঘরে স্থান দিলে, দুজনে একসাথে রাত কাটালে, কেন? সাক্ষ্য বলে, দাদু তুমি কথাটা এভাবে কেন ভাবছো?
দেখো, মেয়েটা অসুস্থ ছিল, সে সময় বারবার করে আমি ওর প্রেশার চেক করছিলাম। সুবলার ঘরে তো আর আমি থেকে যেতে পারতাম না, সেজন্যই ওকে আমার ঘরে নিয়ে গেছি। সাক্ষর মা বলে, তো তোমার ঘরে নিয়ে ওকে কী করেছ? স্যালাইন দিয়েছিলে? সাক্ষ্য বলে, মা এতটা দায়িত্বহীনের মতন কি করে কথা বলছো? মা, আমি ওকে স্যালাইন দিইনি, ইঞ্জেকশন দিয়েছিলাম। আর বারবার কিছু সময় পর পর ওর প্রেশার চেক করছিলাম। ওর প্রেশার একেবারেই ল ছিল মা, আর ও ভীষণ অ্যানিমিক। আমি এ অবস্থায় ওকে ওর পাশে থেকেছি, ওর সেবা করেছি। ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো তাই করতাম। এতে ভুল কী ছিল? মা, একটা কথা মনে রেখো, ঝিল এই বাড়িতে আছে, আমাদের দায়িত্বে আছে। আর যদি ওর কিছু হয়ে যায় তো সবাই আমাদের দিকেই আঙুল তুলবে। যেই বস্তির লোক আমাকে ঝিলকে বিয়ে করতে বাধ্য করেছিল তারাই বাড়িতে এসে চড়াও হবে। তুমি এই সামান্য কথা কি বুঝতে পারছো না মা? প্লিজ আমায় বোঝার চেষ্টা করো। তখনই সাক্ষর বাবা বলে, এখন ঝিল কেমন আছে? তখনই সেখানে ঝিল আসে। ঝিলকে দেখে শতরূপা বলে, ওই তো দিব্যি নিজের পায়ে হেঁটে আসছি। তো শুনলাম তুমি নাকি খুব অসুস্থ ছিলে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলে, উঠে দাঁড়াতেও পারছিলে না। তো এখন দেখি তুমি দিব্যি সুস্থ আছো। সাক্ষর ঠাম্মি তখন ঝিলকে বলে, আচ্ছা তুমি কি দিনের বেলা ঠিক থাকো আর রাতের বেলা করে অসুস্থ হয়ে যাও? ঝিল কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। এরপরেই সাক্ষর বাবা ঝিলকে বলে, তো এখন তুই কেমন আছিস মা? ঝিল বলে, ভালো আছি বড় মামু। সাক্ষ্য বলে, বাবা বারবার ওর প্রেশার লো হয়ে যাচ্ছিল। আর এতটা লো প্রেশার কি করে হতে পারে? আর ও ভীষণ অ্যানিমিক, ওর রক্ত শূন্যতা হয়েছে বাবা। সাক্ষর বাবা বলে, আমার তো মনে হয় ওর ব্লাড টেস্ট করানো দরকার। সাক্ষ্য বলে, হ্যাঁ আমি সেটা প্রেসক্রাইব করে দিয়েছি। এরপরেই সাক্ষ্য সবার উদ্দেশ্যে বলে, ঝিলের এই সময় ভালো ভালো খাবার খেতে হবে, ফল দুধ ডিম এইসব খাবার খেতে হবে। মা তুমি প্লিজ একটু দেখো। তখনই সাক্ষর মা উঠে দাঁড়ান। সাক্ষর মা বলেন, অবশ্যই বাবা, অবশ্যই আমি নজর রাখব। এই বলে সাক্ষর মা সুবলাকে ডাকে। সাক্ষর মা সুবলাকে বলে, যাও ঝিলের জন্য খাবার নিয়ে এসো। সুবলা বলে, দাদাবাবু কাল আমায় বলেছিলেন তো, তাই আমি সব রেডি করেই রেখেছি। সাক্ষর মা বলে, ঠিক আছে, তবে আমার থালাটা এখান থেকে সরাও, আমার খাওয়া হয়ে গেছে। ঝিলের থালাটা এখানে রাখো। এরপরেই সুবলা ঝিলের প্লেট টেবিলের ওপরে রাখে। একটি গ্লাসে দুধ, ফল আর ডিম। এইসব দেখে তিতির বলে ওঠে, কখনো এমন সাজানো ডিশে খাবার খেয়েছ? ঝিল বলে, তুমি ঠিকই বলেছ, কখনো এইভাবে কেউ থালা সাজিয়ে দেয়নি। আর এইসব খাবার খাওয়া তো দূর, কখনো চোখেই দেখিনি। ওই যেমন বলে না, কুকুরের পেটে ঘি সহ্য হয় না, ঠিক তেমনি আমারও এইসব খাবার সহ্য হবে না। সুবলাতেই তুমি বরং আমাকে একটা ছোট্ট রুটি আর একটা ডিম দাও। তখনই সাক্ষর মা বলে, কেন এসব খাবার কেন খাবে না? সাক্ষ্য এতবার করে বলল তোমার জন্য খাবার বেড়ে আনা হয়েছে। এখন দেখো সাক্ষ্য, ও যদি না খায় তো আমরা কি করতে পারি? সাক্ষ্য ঝিলকে বলে, খাবার খেয়ে নাও। ঝিল বলে, আমি রান্নাঘরে গিয়ে খাবো। তখনই সাক্ষর মা বলেন, কেন রান্নাঘরে কেন খাবে? সব জায়গায় সব নিয়ম চলে না। এই খাবারগুলো রান্নাঘরে যাবে না, তোমাকে এই চেয়ার টেবিলে বসেই খেতে হবে। তিতির বলে, আমার তো খাওয়া হয়েছে, আমি উঠছি, নাও তুমি বসে খেয়ে নাও। ঝিল বলে, না আমি এখানে বসবো না। সাক্ষর ঠাম্মি বলে, বেশি নাটক না করে এখানে বসে খেয়ে নে। তখনই সাক্ষর বাবা ঝিলকে বলে, ঠিকই বলেছে, এখন থেকে তুই চেয়ার টেবিলে বসেই খাবি। ঝিল বলে, না বড় মামু, আমি এখানে বসে খেতে পারবো না। দেখো কাল আমি অসুস্থ ছিলাম, উনি আমাকে ওনার ঘরে নিয়ে গিয়েছিলেন, আমার কাজ কিছু করার ছিল না। কিন্তু আজ তো আমি সুস্থ, বলো, আমি সুস্থ স্বাভাবিক অবস্থায় আছি। এ অবস্থায় আমি এই চেয়ার টেবিলে বসে কি করে খাবো? তাছাড়া এখানে এমন অনেকেই আছে, আমি এখানে বসে খেলে যাদের অস্বস্তি হবে, আমি কারোর অস্বস্তির কারণ হতে চাই না। বস্তির মেয়ের সাথে তারা এক টেবিল চেয়ারে খেতে রাজিও হবে না। তখনই শতরূপা হাসতে থাকে। মেজমামু তখন ঝিলকে বলে, ঠিকই বলেছিস, তুই যে বিষয়টা বুঝতে পেরেছিস সেজন্য আমরা তোর প্রতি কৃতজ্ঞ। এরপরে ঝিল বলে, আমি এখন মায়ের কাছে যাব। সাক্ষ্য বলে, কাল তো তোমায় বারবার করে বলেছি এই শরীর নিয়ে তুমি যাবে না। ঝিল বলে, কেন যাব না? আমি অবশ্যই যাব, ওটা আমার বাড়ি। তাছাড়া আমি তো অসুস্থ, আমি নিজের বাড়িতেই সবচেয়ে ভালো থাকবো। নুন খাই ফ্যান খাই, সেখানে তার কেউ কখনো আমায় খোঁচা মেরে বলবে না যে এইসব খাবার কখনো চোখেই দেখিনি, এইসব খাবার এত দামি দামি খাবার কোনো দিন খাইনি, এই বলে কেউ খোঁচাও দেবে না। আমি ওখানেই থাকবো। আর তাছাড়া আমার আজ রিহার্সেল আছে, আমাকে যেতে হবে।
স্বাক্ষর বাবা বলে ঠিক আছে যাবি, আগে খাবার খেয়ে নে, আমি নিজে তোকে পৌঁছে দেব। ঝিল বলে না না, আমি যেতে পারবো। স্বাক্ষর বাবা বলে আমি তো বললাম আমি নিজে তোকে পৌঁছে দেব। ঝিল বলে বড় মামু, তুমি তো জানো তুমি কিছু কথা বললে আমি সেটাই ফেলতে পারি না, ঠিক আছে, তবে একটা ডিম আর একটা রুটি খাওয়ার সময়টুকু দাও। স্বাক্ষর বাবা বলে আরে তুই আস্তে ধীরে খা। তো বন্ধুরা, ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।